ওকে। আজকে আমাদের আলোচনার টপিক যেটা, সেটা হলো আমরা মানে ইংরেজি টপিকটা নিয়ে আলোচনা করব। ইংরেজি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তো এখন হচ্ছে ইংরেজি বিষয়ে আমাদের কারো কোনো প্রশ্ন থাকলে যে কোনো প্রশ্ন আপনারা করবেন। আর হচ্ছে বেসিক বিষয়গুলো নিয়ে তো আমি এখন ডিসকাশন করবই। আর হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত বইয়ের সবগুলা কালেকশন আসে নাই, এর কালেকশনটা আসে নাই। যার কারণে আপনাদের রচনার লিস্টটা এখনো করা হয় নাই। আর কিছু এডমিশনের প্রক্রিয়া বাকি আছে। তো এই জন্য হচ্ছে পিডিএফ গুলো এখন আপলোড দেওয়া হয় নাই। তো আপনার হচ্ছে এক দুই দিনের মধ্যে আমি, মানে এডমিশনের বিষয়ে এটা বাদ, যেমন পার্সোনাল ইস্যু, যারা এডমিশন নেবেন তারা তো নিবেনই। আর এছাড়াও দেখা গেছে যে আমার ওই পিডিএফ রেডি হয়ে গেলাম দিয়ে দিব। যারা যারা সবকিছু কনফার্ম করেছেন তাদের সবকিছু আমি দিয়ে দিব। তো আমাদের ক্লাস কোনো জায়গায় আটকে থাকবে না। আমার শুধু একটু সমস্যা হয়ে গেছিল, আমি সাউন্ড সিস্টেমটা আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারছিলাম না। এখন সাউন্ড সিস্টেমে আমরা মোটামুটি কানেক্টেড হয়ে গেছি। আমি হচ্ছে আপনাদের আহ ইংলিশে যে প্রশ্নগুলো একটু দেখবো। প্রথমত প্রশ্নগুলা দেখবো। প্রশ্নগুলোতে যদি প্রথমে যাই তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এসে, রচনা। রচনা আমরা যেহেতু বাংলাতে ইন ডিটেল আলোচনা করে ফেলছি, আমি বলছিলাম ওই দিন, যেহেতু আমরা বাংলাতে ইন ডিটেল আলোচনা করে ফেলছি, আমরা ইংরেজিতে আরো বেশি একটা ডিটেল আলোচনা এইগুলাতে করব না। হ্যাঁ, সেম ভাবেই কোন কোন রচনাগুলা করব সেটা আমরা একটা লিস্ট করে নিব। বাংলার মতোই আমরা হচ্ছে এখানে ইউনিকের রচনার বইটা পড়বো, এই স্টুডেন্টস এর ইংরেজি রচনার বইটা পড়বো। হ্যাঁ, দুইটা বই ইনাফ আমাদের জন্য। এই দুইটা বই থেকে আমরা হচ্ছে ডেটা টুটা সাজায় রাখবো, পয়েন্ট গুলা সাজায় রাখবো নোট আকারে। এভাবে সাজাবো। আমাদের বেসিক কতগুলা রচনা থাকবে যেগুলো আমাদের কমন পড়বে, যেমন হচ্ছে এই যে যেমন জুডিশিয়াল লিডারশিপ এন্ড গুড গভর্নেন্স, ইন্টেল। এরপরে হচ্ছে এখানে আমাদের কি আছে, রাশিয়া ইউক্রেন ওয়ার, এটার ইম্প্যাক্ট। এই দুইটা রচনা আমাদের ওই বছর কমন পড়ছে, দেখা গেছে ষোলোতে যারা দিয়েছে। এই দুইটা একটু কঠিন হয়েছে, যারা পারবে তারা পারবে না, আর পারবে না পারবে না। ব্যাপারটা হচ্ছে এমন যে এই রচনাগুলো আনসার করাটা ইজি, আমাদের পরীক্ষার পড়া থেকে আমরা এটা আনসার করতে পারবো। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু মাথায় রাখবো যে আমরা রচনাগুলো কোন জায়গা থেকে পড়বো। রচনা সেম ভাবে কি হবে, রচনা একইভাবে হচ্ছে ওই যে ইউনিক রচনার বই, এই স্টুডেন্টসের লিখিত বই যেটা আছে, এই দুইটা বই থেকে আমরা বিগত সালের রচনাগুলো একটু চোখ বুলে যাব। প্লাস হচ্ছে আমরা ওই রচনাগুলোতে বই থেকে রিসেন্ট সাম্প্রতিক কিছু নির্দিষ্ট রচনা আছে, সেই রচনাগুলো আছে। তার মানে গল্পের রচনা থাকবে 10-12টা, সাথে থাকবে আমরা সাম্প্রতিক কিছু রচনা, মোট 20টা রচনা আমরা দেখে যাবো। মিনিমাম আমরা তো 10-15টা রচনা মুখস্থ করে যাব পয়েন্ট সহকারে। এর মধ্যে আহ 20টা রচনা হচ্ছে আমরা আমাদের একটা সামারি রাখবো। 15টা মিনিমাম রাখবেন, কিন্তু আমি বারবার বলি গদ্বাদা রচনায় আছে 10টা, রিসেন্ট ইস্যুতে 5টা, 15টা রচনা অ্যাটলিস্ট পড়বেন। রচনা কেমনে লিখবেন? রচনা পয়েন্ট আকারে লিখবেন। রচনা পয়েন্ট আকারে লিখবেন। রচনার যে জিনিসটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং করবেন, রচনাতে হচ্ছে ডেটা দিবেন, পয়েন্ট ইয়ে দিবেন। হ্যাঁ, বক্স আকারে যেভাবে বাংলাতে বলেছি সেভাবে দিবেন। রচনা কিন্তু ইংরেজি রচনা কিন্তু হাতে লিখতে গেলে আসে না, ঠিক আছে? অনেকে দেখে গেছে 4-5-6 পেজ লেখার পর লিখতে পারে না। আপনার হচ্ছে এগুলা করবেন না। আপনাদের হচ্ছে প্রচুর মাথায় দেখা হয়ে গেছে যে অনেক ডাটা মাথায় থাকবে। আপনি হচ্ছে সবার শেষে যখন আনসার করতে যাবেন এই রচনাটা, তৃতীয় ঘন্টাতে সেটা আনসার করবেন, দেখা গেছে যে অনেক রচনা আপনি আনসার করতে যাবেন, আপনার ডাটা গুলো মনে থাকবে, আপনার মনে হবে যে আমি শেষের দিকে গেছি। না, রচনা শেষের দিকে যেই সময় দিয়ে তথ্য মনে হবে সেই সময় লিখে ফেলবেন। খাতায় লিখে ফেলবেন, খাতায় থাকলে পাতায় নাম্বার থাকবে, খাতায় নাই, টিচারের মাথায়ও নাই, টিচার নাম্বার দিবে না। সুতরাং খাতায় লিখলে পাতায় নাম্বার দিবে টিচার, এটা একটা কথা না আছে। তো ব্যাপার হচ্ছে খাতার মধ্যে যা মাথায় আসে ওই রিলেটেড
সব আগে লিখে ফেলবেন, ডাটা গুলো সাজায় সাজায় দিয়ে ফেলবেন পেজের মধ্যে। প্রত্যেক পেজের মধ্যে আমি বলছিলাম যে হচ্ছে প্রদর্শনীর মতো করে হচ্ছে আপনারা একটা বা দুইটা ডেটা দিয়ে যাবেন, যেন হচ্ছে আপনার পেজগুলো ছেড়ে দেওয়া যায় এবং হচ্ছে আপনি বেশি বেশি পেজ লিখতে পারেন। তো দেখা গেছে যে রচনাতে 8-10 পেজ রচনা, 8-10 পেজ ইংরেজি রচনা আমাদের লিখতে হবে। তার মধ্যে গদবাঁধা কিছু রচনা আছে, এগুলা তো আমরা তো পড়বোই। আমাদের হচ্ছে রিসেন্ট ইস্যু, যদি ডেটা ওয়ালা রচনা গুলো অ্যান্সার করার ট্রাই করবেন বেশি, ঠিক আছে? আর ইংরেজি রচনা বারবার বলে করে না করে লিখতে পারবেন। তো এই হচ্ছে আমাদের বিষয়, রচনা সম্পর্কে আমাদের বাকি যে তথ্যগুলো সেটা আমরা হচ্ছে ডাটা আকারে দিয়ে দিব। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই গ্রামাটিক্যাল মিস্টেক টিস্টেক, আপনারা ভুল করতে চেষ্টা করবেন না। মানে ভুল করার দরকার নাই, সহজ ভাষায় রচনা লিখবেন দরকার লাগবে। কিন্তু আপনাদের যে রচনাগুলো যখন বারবার পড়বেন, তখন ওই রিলেটেড আপনার অনেকগুলো টার্মিনোলজি চলে আসবে। যেমন হচ্ছে আমি পরীক্ষার হলে যাওয়ার সময় বাইকে যখন ছিলাম, তখন বাইকে যাওয়ার সময় ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন রচনাটা পড়ে গেছে, আমি এর আগে পড়িই নাই কোনোদিন। চতুর্থ শিল্প বিপ্লব পড়ছি, কিন্তু ইংরেজিতে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এফআইআর এটা আমি পড়িই নাই কখনো। পরীক্ষার হলে যাওয়ার আগে শুধু চোখ বুজে যাচ্ছিলাম আর দেখে দেখে যাচ্ছিলাম বাইকের মধ্যে। পরীক্ষার হলে গিয়ে দেখি এই রচনায় চলে আসছে, একদম হুবহু লিখে দিয়ে আসছে। যদি আমি না পড়তাম কোনোদিন, আমি 4-5 পেজের বেশি লিখতে পারতাম না। তখন কি হইতো, রিপিটেশন হয়তো, প্রচুর রিপিটেশন হতো, একই কথা বারবার চলে আসতো, কারণ কনসেপ্ট নাই আমার। কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন করতে আমি ভালো লিখতে পারছি, সেটা পড়ে যাওয়ার কারণে। এই জন্য আপনি হচ্ছে রচনার কনসেপ্ট গুলা পড়ে যেতে হবে। আপনার কাছে একটা রচনা প্রথমবার পড়ার সময় কঠিন লাগবে, পরে প্রথমে সহজ হয়ে যাবে। পয়েন্ট ক্লিয়ার? রচনা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে আমরা এরপর যাব এমপ্লিফিকেশনে। এরপর যাব এমপ্লিফিকেশন 2 নাম্বার। এমপ্লিফিকেশনে থাকে 10 নাম্বার, যেটাকে আমরা বাংলায় বলি ভাব সম্প্রসারণ। হ্যাঁ, এমপ্লিফিকেশনে থাকে কি 10 নাম্বার, যেটাকে আমরা ভাব সম্প্রসারণ বলি। একটা মজার বিষয় বলি, এমপ্লিফিকেশন কোন জায়গা থেকে কেমন করে। আপনি ওরাকল বলেন, প্রফেসর বলেন, এসুরেন্স বলেন, আমরা তো এসুরেন্সই পড়বো বা এসুরেন্সই পড়ি। তো দেখা গেছে এসুরেন্সের যে লিখিত বইটা আছে, হ্যাঁ বিশেষ লিখিত বইটা, ওইটাতে দেখা গেছে 80টার মতো আপনার এমপ্লিফিকেশন আছে। কয়টার মতো? 80টার মতো এমপ্লিফিকেশন আছে। তো আপনি হচ্ছে বিসিএস এর এমপ্লিফিকেশন আছে মানে 50টার মতো। এগুলো হচ্ছে আপনি রেগুলার রিডিং করে যাবেন। রেগুলার 2, 4, 5, 5, 10টা করে রিডিং করবেন। রিডিং মানে একবার হলে পড়ে যাবেন, নয়তো কিন্তু আপনি বুঝবেন না, এবার আপনার লেখার মান ভালো হবে না। সুইচ আর দা ইউজেস অফ অ্যাডভার্সিটি, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার গুড থটস শাইন আউট অফ দ্য ফেস, জাস্টিস শুড বি টেম্পার উইথ মার্সি। তো এই যে মার্সি, জাস্টিস টেম্পার উইথ মার্সি, এই যে জিনিসগুলো আপনার খুব মনে হয় যে আমি পারবো, এগুলো বুঝতেছি না, 1-2 লাইন 3 লাইন লিখতে পারবেন, তারপর দেখবেন যে হচ্ছে আপনার আর ব্রেন থেকে কোনো লাইনে আসবে না, বাংলায় আসবে কিন্তু ইংরেজিতে আসতে চায় না। এই জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে, ইংরেজি এই যে এমপ্লিফিকেশন গুলো, ওইখানে যে 50টা এমপ্লিফিকেশন আছে প্রথম, আপনারা সবগুলাই পড়বেন। 80টা একবার 1-2বার রিডিং করবেন। তার মধ্যে 40-50টা হচ্ছে আপনি একবার ভালো করে পড়বেন, বুঝছেন? কয়েকবার পড়বেন এগুলা। ব্যাপার হচ্ছে এমন না যে মুখস্থ করতে হবে, এগুলো আপনি 2-3বার রিডিং পড়লেই, মানে অবসর টাইমে যখন টান দিয়ে পড়বেন, তখন 2-3বার রিডিং পড়লে আপনার এই বিষয়গুলো ক্লিয়ার, আপনার ব্রেনে শব্দগুলা মানে গেঁথে থাকবে, আপনার লেখার সময় সেটার আউটপুট দিতে পারবেন। আমি মনে হয় বুঝাইতে পারছি। অ্যাম্প্লিফিকেশন তাইলে কোত্থেকে পড়বো আমরা? একটা বই, কোত্থেকে? অ্যাসিওরেন্স লিখিত যে বইটা। এক্সপিরিয়েন্স বিসিএস লিখিত বইটা, ওইখানে যে 80টা আছে 80টা আমরা একবারে গল্পের মতো পড়ে ফেলবো। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে 50টা একটু ভালো করে পড়বো, যেগুলা বিগত সালে আসছে, ঠিক আছে? এবং স্যার দেখা গেছে স্যার যে স্যার ভাই, রচনার জন্য আপনি দুইটা বই বলেছিলেন, একটা অ্যাসুরেন্সের আর আরেকটা কি বলেছিলেন স্যার? ইংলিশ এই ইংলিশ যে রচনা। বাংলার মতো ইউনিকের বইটা। আচ্ছা ঠিক আছে স্যার। আর আমি হচ্ছে ওই রচনাগুলো
জি, কেউ কিছু বলতো। আর আমি কিছু জিনিস হচ্ছে আপনাদের হচ্ছে এখান থেকে কিছু রচনা আগামীকালকে বা এক দুই দিনের মধ্যে এটা হচ্ছে আমি গ্রুপে আপলোড বা গ্রুপে না দিই, পার্সোনালি হলে দিয়ে দিব। এটার একটা পিডিএফ করার আমি ট্রাই করতেছি, আমার কাছে সবগুলা বই এসে পৌঁছায় নাই। এটা আমি ক্লাসের শুরুতেই বলে দিয়েছি। ওকে, আপনার হচ্ছে গুড থটস আর শাইন আউট অফ দ্য ফেস, মানুষের ভালো চিন্তাগুলো মুখের মধ্যে প্রদর্শিত হয়, ফুটে ওঠে। এখন ব্যাপারটা হচ্ছে এটা নিয়ে আপনাকে অনেক কিছু দিতে হবে। এখানে আপনি কি করতে পারবেন না, এখানে আপনি কোনো রেফারেন্স দিতে পারবেন না, কোনো কবিতার লাইন তুলে দিতে পারবেন না, কোনো ডাটা দিতে পারবেন না, কোনো ব্যক্তির নাম দিতে পারবেন না, মানে আমার আপনার মতামত দিতে পারবেন না। এগুলো হবে কি এজ ইউজার বাক্য প্রসারণের মতো। হুম, বাক্য প্রসারণের মতো হবে, বাক্য প্রসারণের মতো আপনার এটা লিখে দিবেন। তো আমি আরেকবার বললাম, এটা নিয়ে অ্যাপ্লিকেশনে এটা নিয়ে আর আলোচনা করার দরকার নাই। আমি যতটুকু বুঝছি একটা বই থেকে আমাদের যেগুলো আছে এগুলা পড়লে তিনটাই কমন পড়ে যাবে, তিনটাই কমন পড়ে যায়। ঠিক আছে, ওকে। আপনাদের হচ্ছে তারপরে যাব প্রিসিস। প্রিসিস যেটাকে আমরা সারাংশ বলে থাকি, সারমর্ম বলে থাকি, হ্যাঁ। প্রিসিস প্রিসিস লেখার পদ্ধতি কি? প্রিসিস লেখার পদ্ধতি হচ্ছে আপনাকে একটা টাইটেল দিতে হবে। কি দিতে হবে? টাইটেল। প্রথমে শুরু করবে 3 নং প্রশ্ন, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3, এটা লিখলেন তো। তারপর হচ্ছে টাইটেল লিখবেন। টাইটেল, টাইটেল, সরি আমি এখানে হয়তো ওইভাবে দেখাতে পারতেছি না। টাইটেল দিয়ে দুইটা ফুটা দিবেন, এবার একটা টাইটেল দিবেন। এখন আপনার হচ্ছে এই জায়গাটা হচ্ছে এটা পুরাটা পড়বেন, পুরাটা পড়বেন। পুরাটা পড়ার পরে আপনি দেখবেন আর কি এটা হচ্ছে এটার মানে কি বুঝাইছে, এটার মানে কি বুঝাইছে, এটা পুরাটা পড়তে হবে, ভালো করে পড়তে হবে। পড়ার পর দেখবেন যে হচ্ছে পুরাটা পড়ার পরে আপনার মাথার মধ্যে একটা সেন্স আসছে যে ইনজাস্টিস টু এনিওয়ার, থ্রেট ইজ থ্রেট টু জাস্ট বা থ্রেট টু জাস্টিস এভরিওয়্যার। মনে করুন, ধরেন এটাই হচ্ছে আপনার এটার শিরোন টাইটেল, তাহলে হচ্ছে ইনজাস্টিস থ্রেট টু ইন এভরিওয়্যার। ধীরে ধীরে আপনি এটার মতো করে একটা টাইটেল পাবেন। মানে পুরাটা পুরো আপনি মনে হয় এটাই বুঝবেন যে হচ্ছে এক জায়গায় যদি যারা ইনজাস্টিস শুরু হয় তাহলে সেটা আস্তে আস্তে সকল জায়গাতে হচ্ছে এই ইনজাস্টিস একটা থ্রেট তৈরি হয়। সুতরাং এই জিনিসটা এটা নিয়ে হচ্ছে আপনি কি করলেন, এইখান থেকে আপনি এটাকে এটার মোটামুটি যখন উত্তর লিখতে যাবেন যেন এটার যত লাইন আছে সেটা 3 ভাগের 1 ভাগের বেশি না হয়, 3 ভাগের 1 ভাগের বেশি না হয়। সেক্ষেত্রে 3 ভাগের 1 ভাগ কতটুকু হতে পারে? এখানে যতটুকু আছে ধরেন 12 লাইন থাকলে আপনার করতে হবে 4 লাইন, মানে 1 পেজের অর্ধেক পরীক্ষার খাতা। আর হচ্ছে এখান থেকে হুবহু কোনো লাইন আপনি লিখে দিতে পারবেন না, হুবহু শব্দ ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, শুধু ওই মেইন শব্দটা বাদে, যেমন ইনজাস্টিস, ইনজাস্টিস ইজ এ পার্ট অফ দ্য নেসেসারি ফ্রিকশন অফ মেশিন অফ দ্য মেশিন অফ দ্য গভর্নমেন্ট, লেট ইট গো। হ্যাঁ, এরপর হচ্ছে পার চান্স ইট উইল ওয়ার স্মুথ। মানে ব্যাপারগুলো হচ্ছে এখান থেকে যে লাইনগুলো আছে লাইনগুলো আপনি হুবহু উত্তর করতে গিয়ে লিখতে পারবেন না। আপনি যে ধরেন হচ্ছে নেসেসারি, আপনি আহ ওই জায়গাতে হচ্ছে আপনার নেসেসারি বিকল্প একটা শব্দ দিবেন, মানে হচ্ছে আপনার হচ্ছে ইম্পর্টেন্ট, বা আপনার দেখা গেছে যে আহ টু টেক টু মাচ টাইম অ্যান্ড এ মেন্স লাইফ উইল বি গন। হ্যাঁ, দেখা গেছে ইট শর্টেন ওয়ান্স লাইফ, মানে হচ্ছে আপনি হচ্ছে এটাকে নেগেটিভ পজিটিভ যেভাবেই করেন না কেন এটাকে হচ্ছে আপনি একটু চেঞ্জ করে সামারি করে দিবেন। তা আমার কথা হচ্ছে এটাই যে প্রিসিস আপনি কোত্থেকে পড়বেন, সেম, শুধুমাত্র এসএমএস লিখিত যে বইটা আছে সেখান থেকে প্রিসিস গুলা পড়বেন। আর হচ্ছে আপনার এর বেশি পড়ার দরকার নাই, কারণ আপনার এগুলো কমন পড়বে না, এগুলো আপনার ফ্রি হ্যান্ড রাইটিং করতে হবে। কিন্তু ব্যাপারগুলো তো অনেক সময় কমন পড়তে পারে। তো আপনার হচ্ছে এসুরেন্স লিখিত বইটা থেকে প্রিসিস গুলা পড়বেন, পড়লে আপনাদের একটা বড় সেন্স ডেভেলপ হবে। তারপরে আমরা যাব আহ 4 নম্বরে।
4 নম্বরে আমি যেটা দেখলাম 17 20 দেখলাম, এখানেও দিয়ে যেটা দেখলাম যে হচ্ছে পত্র আসে। 4 নম্বরে বেশিরভাগ ক্ষেত্রে কি আসে? 4 নম্বরে বেশিরভাগ ক্ষেত্রে কি আসে? এখানে দেয় নাই। হ্যাঁ, তো আমরা যেটা দেখলাম যে হচ্ছে পত্র আসে বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে একটা আপনার লেটার লিখবেন, লেটার লেখার ক্ষেত্রে আমরা কি জানি? লেটার কোন সময় কোন সাইড থেকে শুরু করতে হবে? বাম পাশ থেকে শুরু করতে হবে, ডান পাশে শুরু করতে হবে। আর যদি অ্যাব্রোড হয় তাহলে আমরা খামের মধ্যে কি লিখবো? অ্যাব্রোড হয় তাহলে খামের মধ্যে কি লিখবো? বাই আর মেইল, বাই ইয়ার মেইল, এটা লিখবো। আর আমি কি বলছিলাম যে হচ্ছে রচনা, পত্র, রিপোর্ট, এই তিনটা যে বিষয় দেখবেন যে হচ্ছে সবসময় আপডেটেড ম্যাটার গুলো আছে, কি আছে? সাম্প্রতিক ইস্যু গুলো আছে। যেমন এই যে মেরিটোক্রেসি, হ্যাঁ, মেধার মেধার বিষয় নিয়ে হচ্ছে আসছে, ওই যে মেধা না কোটা। তো ওই যে আমাদের মেরিটোক্রেসি, মেধাতন্ত্র, মেরিটোক্রেসি মানে মেধাতন্ত্র, এইটা নিয়ে হচ্ছে আমাদের যে মেরিটোক্রেসি নিয়ে রিসেন্ট আন্দোলনের বিষয়গুলো আমাদের মূলত তুলে ধরতে হবে। এটা নিয়ে আপনি বিদেশের একটা বন্ধুর কাছে আপনার একটা পত্র লিখতে বলছেন, বিদেশের একটা বন্ধুর কাছে আপনার মেরিটোক্রেসি নিয়ে একটা পত্র লিখতে বলছেন। ওকে, তাইলে আমরা কি করলাম? রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড লিভিং অ্যাব্রড এক্সপ্রেসিং ইউর ভিউস অফ মেরিটোক্রেসি। তাইলে আমরা হচ্ছে পত্রের যে প্যাটার্নে লিখে সেটা আমরা এসুরেন্সে পেয়ে যাব। আর আমরা তো দেখে গেছে যে আপডেটেড বই কিনবো, আপডেটেড বইয়ের মধ্যে কিছু আপডেটেড রচনার বিষয় থাকবে। ওকে, আপনাদের আরেকটা পয়েন্ট বলি, আরেকটা বই বলি, যদি বইটার মান মানে মোটামুটি, বাট এটা আমার কাছে ওইটাও ভালো লাগছে বইটা। আপনারা যদি পারেন দেখেন আর কি। আপনাদের কাছে কি কারো কোনো সাজেশন আছে যে ইংলিশ বই এইটা ভালো? যদিও বলবেন যে ভাই এটা কেমন প্রশ্ন, তা আপনি আমাদের বলবেন। আমি বলতেছি, কিন্তু আমি চাচ্ছি যে আপনারা অনেক সময়, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমিও হচ্ছে মানুষকে সাজেশন দিতাম যে ভাই এই বইটা না ওই বইটা ভালো, ইংরেজির জন্য প্রশ্ন সমাধানে। ওকে, আমি তাহলে বলে দিই, সেটা হচ্ছে আপনার ইংরেজির জন্য প্রশ্ন সমাধানে আপনারা গিয়ে বইটা নিতে পারেন, নাম জানি কি, ওই যে ওরিয়েন্টালেরই, আপনি ইংলিশ সুফি প্রকাশনের। আমি সুফি প্রকাশনী বা এরকম প্রকাশনী গুলা কোনো বইটা এত বেশি সাজেস্ট করি না, বাট এই বইটা আমি সাজেস্ট করলাম যে হচ্ছে বাংলা এবং ইংরেজি বইটা আপনারা একটু কালেকশনে রাখবেন। ওকে, আরেকটা বিষয় বলে দিই, আপনাদের এখন এআই এর যুগ। কোনো কিছুর উত্তর যদি আপনি না পান, তাহলে আপনার কাছে মনে হয় আপনার ওই প্রশ্নের ওই অংশটা স্ক্যান করে দিয়ে, হ্যাঁ, এরপরে হচ্ছে এটা ইনভার্টেড কমার ভিতরে দিয়ে, তারপরে আপনি আপনার যে কমান্ডটা দিবেন, যেমন বললেন যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড লিভিং অ্যাব্রড এক্সপ্রেসিং, এইটা অংশটা যদি আপনি জেমিনিতে দিয়ে দেন, দেখবেন যে জেমিনি আপনার একটা পত্র লিখে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তার মানে আপনাকে হচ্ছে বুঝতে হবে যে এখন প্রযুক্তি বা সময় অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তো আপনি হচ্ছে ওই যে শূন্যস্থান গুলো আছে, শূন্যস্থান গুলো যদি আপনি দিয়ে দেন, সে হচ্ছে আপনাকে অনেকটা কাছাকাছি ট্রান্সলেট করে দিবে। এই যে অনুবাদ গুলো একটু দিয়ে দেন, সে হচ্ছে আপনাকে কাছাকাছি ট্রান্সলেট করে ব্যাখ্যা সহকারে দিয়ে দিবে। তার মানে আমাদের এখন বিষয়গুলো যেটা আমরা আগে করতাম, গুগল দিতে পারতো না, এটা এখন হচ্ছে জেমিনি বা আমাদের যে কি বলে এআই সিস্টেম গুলো অনেকগুলোই বিষয় দিয়ে দিচ্ছে। তাহলে আমরা হচ্ছে এই দিকগুলার হেল্পও নিতে পারি। প্রযুক্তি অনেকটা অ্যাডভান্স হচ্ছে, আমি প্রয়োজন হলে আমি আপনাদের এই জায়গাতে সহযোগিতা করব, অনেকগুলা কনভার্ট করে ট্রান্সলেট করে দিয়ে দিব। ওকে, তাহলে লেটার আমরা কোত্থেকে পড়বো? এসিউরেন্স লিখিত থেকেই পড়বো। তারপরে যদি আমরা যাই রিপোর্ট, রিপোর্ট নিয়ে আমাদের পরীক্ষাতে ইয়েটা নাই কোনো কিছু, পরীক্ষা বিশেষ পরীক্ষাতে তো আর রিপোর্ট আসে না এখন, আগে আসতো। তো এখন তাহলে আপনি রিপোর্টটা কিভাবে লিখবেন? ওই যে বাংলার মতো সেম,
আর যদি আপনারা একটু বেশি কনফিউজ থাকেন তাহলে ডেইলি স্টারে যান। ডেইলি স্টার, ডেইলি স্টারে কিভাবে কি রকম রিভিউ রচনার রিপোর্ট আছে দেখি আমরা। একটা একটা রিপোর্ট আমরা দেখিনি। এটা অনলাইন, একটু অনলাইনটা বাদ দিতে যাচ্ছি, বিডি নিউজ দেখি তারা। আচ্ছা আমরা এইটাই দেখি, তাই দেখি। এই যে আমরা এটা ধরি যে হচ্ছে এরকম করে আমরা একটা হেডলাইন দিব, প্রথমে কি দিব, আমরা একটা হেডলাইন দিব। প্রতিবেদন আমরা প্রথমে কি করবো, একটা হেডলাইন দিব। হেডলাইনটা দিয়ে এখানে সিনিয়র কারেসপন্ডেন্ট, হ্যাঁ আমরা ওই যে স্টাফ কারেসপন্ডেন্ট লিখবে, এখানে সিনিয়র কারেসপন্ডেন্ট লিখে স্টাফ কারেসপন্ডেন্ট, স্টাফ কারেসপন্ডেন্ট। তারপরে কি, ওইটার মতোই সেম একটা কমা থাকবে, তারপরে হচ্ছে আপনার এলাকা থাকবে, তারপরে তারিখ থাকবে। এরপরে কি, প্রতিবেদনের শুরু, প্রতিবেদনের মূল বিষয়টা কি। হ্যাঁ যেমন হচ্ছে প্রতি এই 14 জেলার 15 জেলাতে হচ্ছে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তো এই বিষয়ে আসলে কি কি বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে, হ্যাঁ এক্ষেত্রে জনগণের প্রত্যাশা কি, সরকার কি পদক্ষেপ নিচ্ছে। এই ধরনের চার পাঁচটা, তিনটা চারটা সিকোয়েন্স আপনারা একটা প্রতিবেদনের মধ্যে আলোচনা করবেন। যেমন কি, কি করছে আগে এটা লিখবেন, যে 14টা জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। তারপরে কি এই বিষয়ে জনগণের কনসার্ন কি, এই ডিসি নিয়োগের ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জেলা প্রশাসককে সৎ হতে হবে, জনবান্ধব হতে হবে। এই বিষয়ে জনগণ সেটা আশা করে। দুর্নীতির বিষয়গুলোতে তারা যে টলারেন্সের ব্যবস্থা নিতে হবে, সে কিছু বিষয় প্রশাসনিক ব্যাপারে খুবই স্বচ্ছতা তৈরি করবে। আর হচ্ছে কি, এই বিষয়ে সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে, এই ডিসি নিয়োগ গুলাতে হচ্ছে সরকার কোন কোন বিষয় নিচ্ছে, এই বিষয়ে ঠিক আছে জনপ্রশাসন সচিব বলছে এই কথা ওই কথা, এইগুলা টাইপের দুই তিনটা লাইন লিখে দিবেন। তারপরে কি, সরকার মানে মানে এই যে বিষয়গুলাই আছে, দুইটা বা তিনটা বা চারটা সিকোয়েন্সে লিখে দিবেন। ঘটনা কি ঘটছে, ঘটনাতে হচ্ছে কি মানে এটার বর্ণনা, তারপর হচ্ছে জনগণের প্রত্যাশা, সরকারের পদক্ষেপ। এটাই হচ্ছে মূলত আপনার একটা প্রতিবেদন বিষয়। And প্রতিবেদন এখানে পয়েন্ট পয়েন্ট আকার দেওয়া, আপনারা হচ্ছে একটা বা দুইটা বা তিনটা প্যারাগ্রাফের মধ্যে শেষ করে দিবেন, দুইটা বা তিনটা প্যারাগ্রাফের মধ্যে শেষ করে দিবেন। স্টাফ কারেসপন্ডেন্ট, এলাকা, তারপর হচ্ছে তারিখ। স্যার, স্যার আমাদেরকে একটা ফরম্যাট দেখালে বা ফরম্যাট একটা পিডিএফ দিলে একটু ভালো হতো স্যার। আচ্ছা দিয়ে দিয়ে মানে কালকে দিয়ে দেবো। আজকে জি আমার স্যার। কাছে তো নাই, ওই যে বাংলাটা করা ছিল বাংলাটা দিয়ে দিছি, ইংরেজিটা আমার করা নাই, আমি করে দিব। ওকে, দেখেন এটাতে কি আসে। আমি তো বারবার বললাম যে এই যে প্রতিবেদন আর পত্রতে হচ্ছে আপনার রিসেন্ট ইস্যু গুলা, যেমন ফেনী নোয়াখালীর যে হচ্ছে আপনার ফেনী নোয়াখালী বেলতে যে বন্যা হয়েছে, সেই বন্যা নিয়ে আপনার প্রশ্ন আসছে। আমার সময় আসছে আহ চট্টগ্রামে যে আপনার কন্টেনার ইয়ে হয়েছিল, কন্টেনার ব্লাস্ট হয়েছিল, কন্টেনার ব্লাস্ট কি, তো এর আগে আসছিল হল, মানে হলের মধ্যে যে হচ্ছে আহ যে বিষয়গুলো থাকে। তো আমাদের কথা হচ্ছে এই যে আমাদের রিসেন্ট ইস্যুগুলো, এইগুলা দিকে হচ্ছে আপনার প্রতিবেদন পত্রগুলো আসে। তারপরে হচ্ছে ট্রান্সলেশন, ট্রান্সলেশনে যদি আমরা যাই, আমরা দেখবো যে পরীক্ষাতে হয়তো ট্রান্সলেশন নাইলে অনুবাদ, দুইটার যে কোনো একটা কঠিন হয়েছে, দুইটার একটা যে কোনো একটা কঠিন হয়েছে, হ্যাঁ।
তো আমরা আসলে কোন সময় কোনটা কঠিন হবে এটা আমরা বলতে পারবো না, তবে আমরা ধরে নিতে পারি যে হচ্ছে যে কোনো একটা কঠিন হতে পারে। তো এইখানে হচ্ছে আপনাকে একটু প্র্যাকটিস করে যাওয়া লাগবে। প্র্যাকটিসটা কোথেকে করবেন? স্টুডেন্টস এর বই থেকেই করবেন। আর পাশাপাশি আপনারা যদি পারেন, ওই যে বললাম না, মোহিতের বইটা আপনারা কিনে পড়েন, অনেকে মোহিতের হচ্ছে সম্পাদকীয় পড়েন। তো মোহিতের সম্পাদকের পিছনে দেখবেন যে অনেকগুলা অনুবাদ প্র্যাকটিস দেওয়া আছে। মোহিতের পিছনে অনেকগুলো অনুবাদ প্র্যাকটিস আছে দেওয়া আছে, কিভাবে বড় বড় লাইন গুলাকে ভেঙে ভেঙে অনুবাদ করতে হবে ওইখানে বলে দেওয়া আছে। তো আপনাদের সেই জায়গাগুলোতে হচ্ছে আপনার একটু কাজ করতে হবে। তাইলে এটা কোথেকে পড়বো আমরা? মোহিতের যে অনুবাদ প্র্যাকটিস আর কি এসুরেন্সে লিখিত। আমরা বিভিন্ন জায়গায় দৌড়ানো বন্ধ রাখতে চাচ্ছি, এত জায়গায় আমরা দৌড়াদৌড়ি করতে পারবো না, আমরা স্পেসিফিক এরিয়া পড়বো। ওকে, তারপরে আসতেছে আপনার যেটাকে অনেকটা বলা হয় ফ্রেজের মতো, ফ্রেজ অনেকটা বলা হয় যে ফ্রেজের মতো, সাইনডাই অনির্দিষ্টকাল পর্যন্ত। তারপরে হচ্ছে আপনার ফল থ্রু, টিডি আপ, টু মেক ক্লিন ব্রেস্ট অফ। এই যে জায়গাগুলা, এগুলার মানে কি, এগুলার অর্থ কি, এগুলার অর্থ কি? এখন আপনারা অনেকে এগুলার অর্থ জানেন না, কি করবেন তখন? অনেকে তো খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে যাবে, কি করবেন? বলেন বলেন, আপনাদের তো সহজ করতে হবে সবকিছু, আর প্রযুক্তির মানুষ। স্যার কোয়েশ্চেনটা বুঝতে পারি নাই। আমরা এই যে ফ্রেজ গুলো আছে, ফ্রেজ গুলোর অর্থ বের করব। ধরেন এই যে আমি হচ্ছে আপনাদের একটা জিনিস পাঠাই দিতেছি, এক, দুই, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যান। হোয়াটসঅ্যাপ গ্রুপে যান, দেখেন কত দ্রুত আমরা বের করে ফেলছি। এই দুইটার অর্থ কি দেখেন? টু মেক ক্লিন ব্রিস্ট অফ, এটার মানে হচ্ছে টু কনফেস সামথিং ফুরি, স্পেশালি সামথিং ব্যাড দ্যাট ওয়ান হ্যাজ কেপ্ট সিক্রেট। মানে আমার আমার কোনো বিষয়, গোপন বিষয় আমি কারো কাছে দুঃস্বীকার করে ফেলাম, এটা হচ্ছে টু মেক ক্লিন ব্রেস্ট অফ। তো এগুলো আমরা জেমিনি থেকে উত্তর নিয়ে নিতে পারবো, খুব দ্রুত বের করে ফেলতে পারবো। এই যে আফটার উইকস অফ স্ট্রেস, এক সপ্তাহ স্ট্রেসের পর, শি ফাইনালি ডিসাইডেড টু মেক এ ক্লিন ব্রেস্ট অফ দ্য মাইনর থেফট অফ হার প্যারেন্টস। সে তার পিতার কাছ থেকে যে ছোট একটা চুরি করছিল, সেটা তার স্ট্রেসের কারণে সে এখন স্বীকার করে ফেলবে। টু মেক ক্লিন ব্রেস্ট। তাইলে আমরা এখন বুঝতেছি যে মানে এগুলা কিভাবে পড়লে ভালো হয়। সাইন ডাই, হ্যাঁ, উইদাউট এ ডিলে, বা এটা হচ্ছে ইনডিফিনিটলি, অনির্দিষ্টকাল জন্য। দ্য চেয়ারম্যান অ্যানাউন্স দ্যাট মিটিং ওয়াজ অ্যাডজার্ন সানডে বিকজ দে কুডন্ট রিচ এ কনসেনসাস অন দ্য নিউ বাজেট। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো একটা অনির্দিষ্টকাল পর্যন্ত সে তার মিটিংটা অ্যাডজার্ন করে রাখছে। তারপর হচ্ছে ওভার দ্য মুন, মানে কি এক্সট্রিমলি প্লিজড, ডিলাইটেড, when he heard he had been accepted into his dream university, he was absolutely over the moon. যখন সে শুনলো তার স্বপ্ন ইউনিভার্সিটি চান্স পেয়েছে, তখন সে এক্সট্রিমলি ডিলাইটেড হলো, ওভার দ্য মুন হলো। এই যে যে আমাদের পরীক্ষাতে অ্যান্সার করার যে প্যাটার্নটা, সে এভাবে হবে। কিভাবে হবে? এইভাবে হবে। তাইলে আমাদের আসলে এখন আর উত্তর খুঁজতে খুব বেশি একটা প্রবলেম হবে না। আগে যে উত্তর গুলো খোঁজার জন্য, প্রিভিয়াস এর কোয়েশ্চেন গুলো খোঁজার জন্য আমাদের অনেক কষ্ট করতে হবে, এখন আর আমাদের এই কষ্টটা হবে না ইনশাল্লাহ। তো এটা গেল। এখন আমরা যে হচ্ছে এরপরে, তাহলে এটার উত্তর কিভাবে লিখতে হবে আমি কিন্তু গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা পারবেন তো? জি স্যার পারবো। স্যার এটা কি আপনি চ্যাট জিপিটি থেকে পাইছেন নাকি কোন লিঙ্ক না থেকে না, কিভাবে? জেমিনি থেকে, জেমিনি দিয়ে করবেন, গুগলের তো খুব দ্রুত কাজ হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমরা কিভাবে অ্যান্সার করব করলাম, কোথেকে পড়বো এটা আমাদের জানতে হবে না?
জি স্যার। সেটা হচ্ছে আমরা এসুরেন্সের যে ফ্রেজ গুলো আছে কম বেশি একটু চোখ বুলাই নিব, খুব ভালো একটু ভালো করে পড়ে নিব, দ্রুত পড়বো, দ্রুত দ্রুত পড়বো। পাশাপাশি আমাদের প্রিভিয়াস ইয়ারের যে ইয়েগুলো আছে, প্রিভিয়াস ইয়ারের যেগুলো আছে এগুলো আমরা একটু পড়ে নিব। এগুলা পড়তে বেশি সময় লাগবে না, এখন যেহেতু জেমিনি আছে আমরা স্ক্যান করে বের করে আমরা পড়ে ফেলতে পারবো। এর বাইরেও আমাদের কিছু ল্যাটিন টার্ম আছে, এই যে এখানে আমার কাছে কিছু ল্যাটিন টার্ম আছে, আমি হচ্ছে এটা ওই যে একসাথে সবগুলা যখন দিব তখন দিয়ে দিব, যেমন ইন রে, ইন দ্য ম্যাটার অফ, ইনটু টু, ইন দ্য হোল, রিসপেন্ডেন্স, পেন্ডিং লিটিগেশন, লোকাস স্ট্যান্ডার্ড, রাইট টু, এগুলো ইদানিং স্ট্যাটাস কো, এগুলো হচ্ছে ইদানিং আমাদের পরীক্ষাতে ফ্রেজ হিসেবে আসে। তো এখানে অনেকগুলো ফ্রেজ আছে এরকম, আপনাদের একটু আমি দিয়ে দিব, আপনারা একটু টান দিয়ে পুরাগুলো একবার একবার পড়ে নিন, শুধু ফ্রেজ গুলা পড়েন, ল্যাটিন লিগ্যাল কোটেশন না, শুধুমাত্র এগুলো একটু পড়ে নিন। ভাইস ভার্সা, উবি জাস্ট, ইবিডিগ্যাম, এগুলো একটু পড়ে নিন, আর কিছু না। আলট্রা ভাইরাস দেখবেন যে হচ্ছে আমাদের পরীক্ষা থেকে কিছু কিছু কমন পড়ে গেছে। ওকে, এখন ধরেন হচ্ছে আমরা এই যে সিনোনিম এন্টোনিম আসছে, সিনোনিম এন্টোনিম আসছে। এখন সিনোনিম এন্টোনিম তো আমরা অনেক সময় কোত্থেকে পড়বো, প্রথম হচ্ছে কোত্থেকে পড়বো সিনোনিম এন্টোনিম, আমরা কোত্থেকে পড়বো? প্রথম কথা হচ্ছে সিনোনিম এন্টোনিম আমরা ওই যে একটা বই কিনছি একটা বই থেকে পড়বো, এত বই পড়তে পারবো না, ঠিক আছে? একটা বই কিনছি, একটা বই থেকেই পড়বো। সেটা কি এসুরেন্সের যে ইয়ের বইটা আছে, লিখিত বইটা আছে, সেখান থেকে আমরা এটা পড়ে নিব সিনোনিম এন্টোনিম, ঠিক আছে? আর প্রিভিয়াস এর উত্তরগুলো পারলে আমরা একটু অ্যান্সার করে নিব, পড়ে নিব। প্রিভিয়াস এর উত্তরগুলো আমরা একটু পড়ে নিব। যেমন হচ্ছে রিবাম, রিবাম এর সিনোনিম হচ্ছে কি রেনোভেট, রেনোভেট মানে আমরা জানি যে নতুন করে সাজানো, এই ধরনের কোনো বিষয়। মডার্নাইজ, আধুনিকীকরণ। এরপর হচ্ছে স্কেপটিসিজমের অ্যান্টোনিম হচ্ছে স্কেপটিসিজম, তাহলে অবিশ্বাস। এর অ্যান্টোনিম হচ্ছে বিলিফ, বিশ্বাস। ফেইথ, বিশ্বাস, ঠিক আছে? তারপর হচ্ছে ক্যান্ডিড, ক্যান্ডিড, ক্যান্ডিড মানে কি মন খোলা, আমরা অনেকেই জানি মন খোলা। অকট। আর অকপট যেটাকে বলে, তাহলে কপট হবে আপনার এরিয়া, রিজার্ভ, এগুলো হবে। তারপর হচ্ছে পার্টার্ড, হচ্ছে এর সিনোনিম হচ্ছে ডিস্টার্ব, আপসেট, তার মানে পার্টার্ড হচ্ছে আপসেট টাইপের কিছু একটা। ট্রিভিয়াল, হচ্ছে অগুরুত্বপূর্ণ, এর এন্টোনিম হচ্ছে ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, এসেনশিয়াল, গুরুত্বপূর্ণ। তাইলে আমি হচ্ছে আপনাদের এটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমাদের হচ্ছে আহ উত্তরের জন্য খুব বেশি অপেক্ষা করতে হইতেছে না, একদম ব্যাখ্যা সহকারে আমাদের উত্তর। কিন্তু পরীক্ষার সময় আপনি এটা হচ্ছে উত্তরগুলা কোথায় পাবেন, এক, উত্তরগুলা আপনারা কিভাবে অ্যান্সার করবেন, এই প্যাটার্নটা যেভাবে দেওয়া হচ্ছে সেভাবে করবেন। 7 নং প্রশ্নের উত্তর, 8 নং প্রশ্নের উত্তর, মানে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 8, নিচে লিখবেন এ তে লিখবেন রিভার্ব, ব্র্যাকেটে লিখবেন সিনোনিম, ডান পাশে লিখবেন কি, উপরে এগুলা লিখতে যায় না, ডান পাশে কি লিখবেন রিনোভেট। ক্যান্ডিড অ্যান্টোনিম, ব্র্যাকেট অ্যান্টোনিম লিখবেন রিজার্ভ, সিক্রেটিভ। ক্লিয়ার? পারবেন তো? জি স্যার, ও, পারবো ইনশাল্লাহ। এখন এগুলা তো কোত্থেকে পড়বো, কিভাবে পড়বো, কিভাবে অ্যান্সার করব, এই দুইটা বিষয় আমরা দেখলাম। এখন আমাদের দুইটা বিষয় আসবে, এই দুইটা বিষয় আমাদের একটা প্র্যাকটিসের ব্যাপার স্যাপার আছে। এই দুইটা বিষয় আমরা চাইলেই হুট করে আমরা, দুইটা না দুই তিনটা বিষয় আছে, এই তিনটা বিষয় আমাদের একটু ভিতরে পড়তে হবে, একটু ভিতরে পড়তে হবে। একটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, একটা হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক, আর একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। রাইট ফর্ম অফ ভার্ব পড়ার জন্য আপনাকে ওই যে ইয়ার যে এসুরেন্সের লিখিত বই যে রাইট ফর্ম অফ ভার্বের যতগুলা নিয়ম আছে, প্র্যাকটিস আছে, সব করতে হবে। তার বাইরে আমি কিছু আমার হ্যান্ড নোটটা দিয়ে দিব। আমার হ্যান্ড নোটটা আপনারা অনেকে বুঝবেন না, বুঝতে একটু কষ্ট হইতে পারে, সুতরাং আমার হ্যান্ড নোটটা দিয়ে আপনাদের বিরক্তির উদ্রেক না করানোর চেষ্টা আমি করতে চাচ্ছি। কিন্তু আমার হ্যান্ড নোটে কিছু জিনিস সামারি করি তো, এগুলা অনেক গুরুত্বপূর্ণ। তা আপনারা হচ্ছে, আমি হয়তো নাও দিতে পারি, বাট আপনারা যেটা করবেন যে আপনারা এই এই বিষয়গুলা, এসুরেন্স লিখিত বই প্লাস যদি পারেন ইয়ার বই আছে, ওই যে
প্রিসেপ্টরস এর যে প্রিলির বইটা আছে, প্রিসেপ্টরস এর যে প্রিলির বইটা, নোট নেন, প্রিসেপ্টরস এর যে প্রিলির বইটা আছে, এটাতে রাইট ফর্ম অফ ভার্বের যে নিয়ম এবং প্র্যাকটিস আছে। আর হচ্ছে এসুরেন্স লিখিত বইয়ে রাইট ফর্ম অফ ভার্বের যে লিখি মানে প্র্যাকটিস এবং ইয়ের নিয়ম আছে, রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম আছে, এগুলো আপনারা পড়বেন। দেখেন, উই হ্যাভ ইয়েট ডিসাইড হোয়াট অ্যাকশন টু টেক। উই হ্যাভ ইয়েট ডিসাইড, এখন উই হ্যাভ ইয়েট ডিসাইড থাকলে এখানে কি ভার্বের কোন ফর্ম হবে সেটা আমাদেরকে নিয়মটা জানতে হবে। হ্যাঁ, দ্য পার্ক গেট কি লক, মানে পার্ক গেট কি নিজে লক করতে পারে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা কি আমাদের কিসের মধ্যে যাবে, এটা কি পজিটিভ ভার্বে যাবে কিনা। তো এই সব বিষয়গুলো নিয়ে আমাদের হচ্ছে অনেক বিষয় আছে, এগুলো আমাদের একটু নিয়ম জানতে হবে। এরপর হচ্ছে হি গো টু স্টার্ট এ বিজনেস, এখানে কি হতে পারে, হির সাথে এখানে তো দেখা গেছে যে ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হলে হির সাথে অক্সিলারি ভার্ব কি আসবে, হি ইজ গোয়িং টু স্টার্ট, হ্যাঁ, ইজ গোয়িং টু স্টার্ট এ বিজনেস। এরপর হচ্ছে এই জিনিসগুলো আপনারা পড়বেন। এখন ব্যাপার হচ্ছে এগুলো পড়ার আগে আমাদেরকে অবশ্যই প্রিভিয়াস এর কোয়েশ্চেন গুলো সাথে পড়তে হবে, ঠিক আছে? তো ঠিক এই প্রিভিয়াস এর কোয়েশ্চেন গুলো যখন আমরা সলিউশন করব, তখন আমাদের কাছে একটা কনসেপ্ট তৈরি হবে। আর যারা একদম দুর্বল তারা হচ্ছে রুল গুলো একটু পড়ে আসবেন। আর প্রিভিয়াস এর কোয়েশ্চেন সলিউশন করা তো এখন ব্যাপার না। এখন আমরা যেটা দেখতে পাই যে হচ্ছে এখানে যেমন এখানে কোনটাতে কি হবে, এটা আবারও বলি, সেই ঘুরে ফিরে ছবি আকারে যদি আমি প্রশ্ন হতে জেমিনিতে তুলে দিই, জেমিনি আমাদের বলে দিবে যে এখানে কি হবে, কিন্তু এটা আমরা জেমিনি দিয়ে করতে গেলে আমাদের লস হবে। কারণ এগুলা তো আমরা জেমিনিতে করলেও আমাদের তো এই প্রশ্ন তার পরীক্ষাতে আসবে না। বুঝতে পেরেছেন? এই প্রশ্ন তো আমাদের পরীক্ষাতে আসবে না। তখন আমরা কি করব? এই জন্য এটাতে আমাদের নিয়ম পড়ার কোনো বিকল্প নাই। যেমন হচ্ছে উই হ্যাভ ইয়েট টু ডিসাইড, উই হ্যাভ ইয়েট টু ডিসাইড হোয়াট অ্যাকশন টু টেক। তাহলে এখানে কি হবে, উই হ্যাভ ইয়েট টু ডিসাইড হোয়াট অ্যাকশন টু টেক, ঠিক আছে? তারপরে হচ্ছে দ্য পার্ক গেটস আর লক, দ্য পার্ক গেটস আর লক। তারপর হচ্ছে হি ইজ গোয়িং টু স্টার্ট এ বিজনেস। তারপর হচ্ছে ইফ ইট ওয়ার নট ফর জাস্টিস মেন উড নট নো। এখন হচ্ছে এইখানে কেন উড নট নো হইলো, ইফ থেকে এরকম যদি শব্দ থাকে এটাকে কি বলে, কন্ডিশনাল বলে। কন্ডিশনালের যে রুলস গুলো আমাদের এখানে পড়তে হবে। এখানে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল